আমি সেদিন তোমাকে ফিরিয়ে দিয়ে কতটা ভুল করেছি এখন সেটা প্রতিটা ক্ষণে ক্ষণে অনুভব করতে পারছি। হ্যালো অনল, আমি বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলেছি আর উনি হ্যাঁও বলে দিয়েছেন। হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ সত্যি বলছি। আরে, এটা তো খুশির খবর। আচ্ছা চলো না সন্ধেবেলা দেখা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি পার্কে চলে এসো। সন্ধ্যায় একটা বেঞ্চে বসে ওরা দুজনে ঘুগনি খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করছে। খেতে খেতে জয়ার মুখে হঠাৎ একটা চুল খাবারের সাথে চলে যায়। মুখে চুল চলে যাওয়াতে জয়া একটু রেগে, এই তোমার এই চুল পড়া নিয়ে কিছু একটা ব্যবস্থা করো, নালে রোজ রোজ এই চুল খেতে খেতে আমি মরে যাব। দেখো, আমি অনেক প্রচেষ্টা করেছি, কিন্তু তেমন কোনো সুরাহা পাইনি। খাবারে আরও কিছু চুল দেখতে পাওয়ায় জয়া, নাও এবার ফেলে দাও তো খাবারটাকে। অনল খাবারটা নিচে ফেলে দেয়। আমার এখানে বসতে আর একটুও ভালো লাগছে না, আমরা কাল দেখা করি। এই বলে জয়া ওখান থেকে চলে গেল। রীতিমতো পরের দিনও তারা একই জায়গায় দেখা করতে আসে। জয়া এসে দেখে অনল তার আসার আগে সেখানে বসে আছে। জয়া গিয়ে অনলের পাশে বসে। অনল একটু অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছিল। সে এতটাই চিন্তামগ্ন ছিল যে জয়া কখন তার পাশে এসে বসেছে সেটা অনলের বোধগম্য হয়নি। অনলের চিন্তামগ্ন অবস্থায় দেখে জয়া তার কাঁধে হাতটা রাখে এবং অনলকে বলে, কি গো, কখন আসলে? কে? ও তুমি? এই তো কিছুক্ষণ আগেই এসেছি। বসে বসে এত কি চিন্তা করছিলে? আমার তো ওই একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু তার আগে আমার এই চুল পড়া যে করে হোক বন্ধ করতে হবে। জানো তো, আমি অনেক প্রচেষ্টা চালাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছি না। তো তুমি কোনো একটা ভালো ডক্টর দেখাচ্ছ না কেন? তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি কালই কলকাতায় যাচ্ছি। অনল পরদিনই কলকাতা চলে যায়। তারপর 2 মাস কেটে গেল, অনলের কোনো খবর নেই। জয়া অনলকে বহুবার ফোন করার চেষ্টা করছে, কিন্তু কোনো উত্তর পায়নি। তারপর হঠাৎ একদিন অনলের ফোন আসে। জয়া ফোনটা রিসিভ করে। অনল তাকে সেই পার্কে পুনরায় দেখা করতে আসতে বলে। জয়া পার্কে চলে আসে এবং অনলকে দেখতে না পেয়ে তাকে ফোন করে। হ্যালো, কোথায় তুমি? আমি তো এখানে চলে এসেছি, তোমাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমিও তো চলে এসেছি। কেন, তুমি আমাকে দেখতে পাওনি? দেখতে পাইনি বলতে তো আমার সামনে শুধু একটা ছেলেই ঘোরাফেরা করছে, তার মানে কি ওটা তুমি? পেছন ফিরে কানে ফোন নেওয়া ছেলেটি তার দিকে ঘুরে তাকাতে জয়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। তুমি যাওনি কলকাতায় তোমার চুলের চিকিৎসা করাতে? গেছিলাম, ডাক্তার বলেছে আমার সোরাইসিস আছে। ট্রিটমেন্ট করানোর জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? টাকা টাকা টাকা, এইসব কথা শুনতে শুনতে আমার কান পচে গেল। সব সময় শুধু এই একই কথা। আরে তোমার যখন এতই টাকার প্রবলেম, তাহলে আমাকে ভালো কেন বাঁচতে গেলে? জয়া! চিৎকার করো না, আমি যা বলছি ঠিকই বলছি। জয়া দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। ও প্লিজ অনল, আমার সামনে এরকম ন্যাকা কান্না কেঁদো না। তোমার এই রোজ রোজ ড্রামা দেখতে আমার মোটেও ভালো লাগছে না।
আমি মোটেও ড্রামা করছি না। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করিনি তা তো না। চেষ্টা আর চেষ্টা করে এখন কি হবে? সবই তো শেষ হয়ে গেছে। তোমার মাথায় তো একটা চুলও নেই। এতদিন চেষ্টা করে তো একটাও চাকরি জোগাতে পারোনি। অনল মাথাটা নিচু করে থাকে। তারপর যখন আমায় বিয়ে করবে তখন কি আমার ওই জরাজীর্ণ বাড়িটাই রাখবে? তুমি তো সবকিছু জেনে শুনেই আমার জীবনে এসেছিলে, কিন্তু আজ তুমি এই কথা কেন বলছো? আমার পরিস্থিতি তোমার তো অজানা নয়। হ্যাঁ, আমি সব কিছু জেনে শুনে এসেছিলাম ঠিকই। তখন আমি ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে, তুমি হয়তো একটা চাকরি পেয়ে যাবে আর তোমার এই চুল ওঠা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন যা দেখছি এটা চলতেই থাকবে আর আস্তে আস্তে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। এখন যদি আমি তোমার সাথে রাস্তায় বেরোই তাহলে আমার বন্ধু বান্ধবীরা আমাকে দেখে তো হাসাহাসি করবে। না না, আমি এটা মেনে নিতে পারবো না। দেখো দেখো, সব ঠিক হয়ে যাবে। তোমাকে নিয়ে যে অনেক স্বপ্ন দেখেছি, তোমাকে আমার মনের বন্ধনে আবদ্ধ করে রেখেছি। আমরা কত স্মৃতি বিজড়িত মুহূর্ত কাটিয়েছি, একসাথে বাঁচা মরার যে স্বপ্ন দেখিয়েছিলে, এই সব কিছুই কি তোমার কাছে কোনো মূল্য নেই? না, নেই। তোমাকে ভালোবেসে আমি কিছুই পাইনি। কি দিতে পেরেছো তুমি আমাকে? সত্যি করে বলো তো, যতদিন দেখা করতে এসেছো আমার জন্য কি নিয়ে আসতে পেরেছো? খাওয়ানোর মধ্যে তো শুধু খাইয়েছো 10 টাকার আলু কাবলি। তাও খেতে খেতে খাওয়ার মাঝখানে তোমার চুল এসে পড়তো আর পুরো খাবারটাই মাটি হয়ে যেত। দেখো, এমন করো না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। যদি আমার কষ্টটা সত্যিই বুঝতে পারতে তাহলে নিজেই ঠিক হতে, না হলে অনেক দিন আগে আমাকেই ছেড়ে দিতে। এইভাবে আমার জীবনটা নষ্ট করতে পারতে না। জয়া, এসব কি বলছো তুমি? হ্যাঁ অনল, আমি ঠিকই বলছি। এই 2 মাস অনেক কিছু ভেবেছি, আর আজ যখন তোমার এই অবস্থা দেখছি তাতে আমার এটাই মনে হচ্ছে আমি বাবার বন্ধুর ছেলে সুজনকেই বিয়ে করব। ও একজন সিভিল ইঞ্জিনিয়ার, ওর অনেক টাকা। আর হ্যাঁ, ওর তোমার মতো মাথায় এত চুলও ওঠে না। অনল, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে ভুলে যাও। কি? ভুলে যাব? ভুলে যাব তোমাকে? ভুলে যাব কথাটা বলতে তোমার কাছে খুবই সহজ মনে হলো বলো? কিন্তু আমাদের মতো ছেলেরা যাকে একবার মন থেকে ভালোবাসে তাকে কখনো ভুলতে পারে না। যাওয়ার আগে আমাকে আর একটা বছর সময় দাও। আমি পুরোপুরি তোমার মনের মতো তৈরি হয়ে আজ থেকে 1 বছর পর এখানেই দেখা করব। তখন দেখব তুমি কেমন করে আমাকে ফিরিয়ে দাও। এ কথা শুনে জয় সেখানে না দাঁড়িয়ে চলে গেল। অনল ওখানেই বেঞ্চের ওপর বসে পড়ল। 2 চোখ ভরে তার জল পড়তে থাকছে। জল ভরা চোখে সে দেখতে পাচ্ছে জয় আস্তে আস্তে দূরে, বহু দূরে চলে যাচ্ছে। পাশেই একটা মেয়ে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করছিল। শুনছেন? অনল মাথা তুলে চোখ মুছতে মুছতে বলে, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি রূপকথা। আমি দূর থেকে আপনাদের সমস্ত কথা শুনছিলাম। আপনি একটা কাজ করুন। রূপকথা তার ব্যাগ থেকে একটি কার্ড তার হাতে দিয়ে বলে, আপনি এই ঠিকানায় চলে যান। ওখানে ধীরেন শাস্ত্রী নামক এক সাধক আছে। আশা করছি ওখানে গেলে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অনল সেই মেয়েটার কথা অনুযায়ী সে কার্ডটা হাতে নেয়। ঘটনার 1 বছর পর অনল মাথা ভর্তি চুল, মুখে একরাশ হাসি, হাতে একটা চাকরির নিয়োগপত্র নিয়ে পার্কের কাছে একটা বেঞ্চের পাশে এসে দাঁড়ায়। তারপর একটা নাম্বারে কল করে, কিন্তু কলটা ঢোকে না। সে আবার চেষ্টা করে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর পেছন থেকে তার কাঁধে একজন হাত রেখে বলে, আশা করি তুমি আমাকেই ফোন করছিলে। অনল গলাটা চিনতে পারে। তার বুঝতে একটুও দেরি হয় না যে সে যার জন্য এখানে এসেছে সেই তার পিছনে দাঁড়িয়ে আছে। সে আনন্দে আবেগে পেছনে ঘুরে দেখে জয়া দাঁড়িয়ে আছে। জয়া, তুমি এসেছো? দেখো না, আমি তোমাকে কতবার ফোন করছি, তোমার ফোনে কিছুতেই ফোন ঢুকছে না। তারপর হঠাৎ
অনলের মুখটা বিষণ্ণ হয়ে গেল। সে মনে সংশয় রেখে তাকে প্রশ্ন করল, আচ্ছা, তুমি কি করে জানলে যে আমি এখানে এসেছি আর তোমার জন্যই অপেক্ষা করছি? মনে নেই আজ থেকে 1 বছর আগে তুমি কি বলেছিলে? যাওয়ার আগে আমাকে আর একটা বছর সময় দাও। আমি পুরোপুরি তোমার মনের মতো তৈরি হয়ে আজ থেকে 1 বছর পর এখানেই দেখা করব। তখন দেখব তুমি কেমন করে আমাকে ফিরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ফিরে এসেছি, আর তোমার যোগ্য হয়েই ফিরে এসেছি। দেখো না, দেখো, আমার মাথার চুলের সমস্যা আর নেই। এই দেখো, আমি ভালো চাকরিও পেয়েছি, অনেক টাকা বেতন, জানো তো, যেটা দিয়ে তোমার সমস্ত ইচ্ছা অনায়াসেই পূরণ করতে পারবো। জয়া চিঠিটার দিকে তাকাই এবং চিঠিটা দেখে তার চোখ দুটো জলে ভরাক্রান্ত হয়ে পড়ে। এ কি জয়া, তোমার চোখে জল? তুমি কি খুশি হওনি? আনন্দে কাটছে গো। আচ্ছা জয়া, তুমি কি আজও আমায় ভালোবাসো? কথাটা শুনে জয়া মাথাটা নিচু করে, তারপর মুখটা তুলে বলে, যদি সেদিন তোমাকে আমি না ফিরিয়ে দিতাম তাহলে অন্তত আজ আমি ভীষণ খুশি হতাম। তার মানে তুমি আজও আমায় ভালোবাসো? আমাকে ভুলতে পারোনি বলো? তাহলে চলো না, আমরা বিয়ে করি, আর তো কোনো সমস্যাই নেই। বিয়ের কথাটা শুনে জয়া পিছিয়ে যায় এবং তার মুখে একটা আতঙ্কের রূপরেখা ফুটে ওঠে। অনল জয়ার দিকে তাকাই। তার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তাকে সে জিজ্ঞাসা করে, কি হলো জয়া, তুমি কি বিয়ে করতে চাও না? জয়া অনলের দিক থেকে মুখটা ঘুরিয়ে নেয়। ইচ্ছে থাকলেও এখন আমার আর কিছুই করার নেই। মানে? আজ থেকে 7 মাস আগে আমি সুজনকে বিয়ে করি। বিয়ের প্রথম 1 মাস খুব ভালোভাবেই কাটায়। তারপর থেকে কিছু পরিবর্তন লক্ষ্য করি। রাত করে বাড়ি আসা, মদ খেয়ে ঘরে ফেরা, আমাকে মারধর করা, সব অত্যাচার আমি আস্তে আস্তে সহ্য করে নিয়েছিলাম। কিন্তু আমার জানা ছিল না যে আমাদের বিয়ের আগেই ওর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, আর সে মেয়েটার সাথে বিয়ের পরেও সম্পর্ক রেখেছিল। একদিন আমি ওদের দুজনকে একসাথে একটা পার্কে হাতে নাতে ধরি। তখন সুজন ভীষণ রেগে যায়। আমি ভয়তে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসি। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আমি সেখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু তার আগে সুজন বাড়িতে চলে আসে আর আমার গায়ে পেট্রোল ঢালে, আমাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। বাঁচাও, বাঁচাও আমাকে! আহ আহ আহ! এই কথা শুনে অনল বাকরুদ্ধ হয়ে পড়ে। আর কিছুই বলতে পারে না সে শুধুই নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর জয় সামনে ঘুরে তাকে বলে, আমি সেদিন তোমাকে ফিরিয়ে দিয়ে কতটা ভুল করেছি এখন সেটা প্রতিটা ক্ষণে ক্ষণে অনুভব করতে পারছি। আমি সবসময় শুধু অর্থেই চিনে গেছি। তোমার ভালোবাসার কোনো গুরুত্বই ছিল না আমার কাছে। এখন বুঝতে পারছি ভালোবাসার কাছে কোনো কিছুই মূল্য হয় না। ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। তাই নিজের পাপের শাস্তি নিজেই পেয়েছি। তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক অপমান করেছি। এ সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে আস্তে আস্তে জয়া হাওয়াতে মিলিয়ে গেল। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।